ইন্টেনশন টু পজেস, এটা হচ্ছে আমাদের এলিমেন্ট 2। তাহলে স্কোয়াটার যদি অরিজিনাল ওনারের ল্যান্ডটা ক্লেম করতে চায়, তাহলে স্কোয়াটারকে প্রথম যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে সে অরিজিনাল ওনারের ল্যান্ডের ফ্যাকচুয়াল পজিশনে ছিল। আর এই ফ্যাকচুয়াল পজিশন মিন করে হচ্ছে যে সে এই ল্যান্ডের কন্ট্রোল, ঠিক আছে, এই ল্যান্ডের কন্ট্রোলটা তার হাতে ছিল। এটার আরো ডিটেলস মিনিং আমরা দেখে নিয়েছিলাম লাস্ট ক্লাসে। এখন কোর্ট যেটা বলতেছে যে শুধু ফ্যাকচুয়াল পজিশন সাফিসিয়েন্ট হবে না, অনেকের ল্যান্ডে বিভিন্ন পারপাসে গিয়ে থাকতে পারে। যেমন এ গিয়ে ওয়েল ল্যান্ডে থাকা শুরু করলো হচ্ছে ফ্রম 1990, এবং মানে এ ওয়েল ল্যান্ডে থাকা শুরু করলো ফ্রম 1990 আনটিল 2023, ঠিক আছে, তার মানে প্রায় 33 ইয়ার্স। কিন্তু এ কে পুলিশ যেহেতু খুঁজতেছে আন্ডার অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট, এই জন্য সে ওয়েল ল্যান্ডে তোমার হাইড করেছিল। তাহলে তার মেইন পারপাসটা ছিল হচ্ছে টু এসকেপ অ্যারেস্ট। তাহলে এ ওয়েল ল্যান্ডের ফ্যাকচুয়াল পজিশনে ছিল, ল্যান্ডটা তার কন্ট্রোলে ছিল, বাট তার কখনোই ইন্টেনশন ছিল না হচ্ছে যে আমি এই ল্যান্ডটা কাউকে ঢুকতে দিব না, ইনক্লুডিং দ্য ওনার। তার মেইন পারপাসটা ছিল যে আমি ওয়েল ল্যান্ড এমনভাবে থাকবো যেন আমাকে কেউ খুঁজে না পায়। তাহলে এখানে যে জিনিসটা মিসিং, এর যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে ইন্টেনশন টু পজেস। এখানে হচ্ছে নো ইন্টেনশন টু পজেস। এ গিয়ে ওয়েল ল্যান্ডে থাকতে পারে ফর মেনি ইয়ার্স, কিন্তু এ যদি ওকে তার ল্যান্ডের সিকিউরিটি গার্ড হিসেবে অ্যাপয়েন্ট করে, আর সে যদি তার ল্যান্ডে এরকম 33 ইয়ার্সও থেকে যায়, তাও অ্যাডভার্স পজিশন হবে না, বিকজ নো ইন্টেনশন টু পজেস। তাহলে কোর্ট যে জিনিসটা দেখতে চাবে সেটা হচ্ছে যে স্কোয়াটার যে তার কি ইন্টেনশন ছিল কিনা টু পজেস দ্য ল্যান্ড। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদেরকে থাকতে হবে। তার মানে সেকেন্ড এলিমেন্টটা যেটা স্কোয়াটারকে প্রুফ করতে হবে সেটা হচ্ছে হি হ্যাড দ্য ইন্টেনশন টু পজেস। মানে এস এর এই ইন্টেনশন আমাদের দেখানোর দরকার নাই যে তার ইন্টেনশন ছিল ইন্টেনশন টু বিকাম দ্য ওনার অফ ল্যান্ড। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে দেখানো লাগবে না যে আমি ল্যান্ডের ওনার হয়ে যাব। তার ইন্টেনশনটা থাকবে যে এই ল্যান্ডটা আমি আমার পজিশনে রাখবো। এইটা সে কিভাবে প্রুফ করতে পারে? এটা সে প্রুফ করতে পারে এস যখন ও এর ল্যান্ডে ঢুকে গেল, তখন এস এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, টি কেও দিচ্ছে না, ইউ কেও দিচ্ছে না, ভি কেও দিচ্ছে না, এবং যখন ও আসতেছে ওকেও সে এখান থেকে ইভিক্ট করে দিচ্ছে। তাহলে ইন্টেনশনটা প্রুভড হবে হচ্ছে অবজেক্টিভলি, যে এস ল্যান্ডে ঢুকার পর কি করেছিল, এস ল্যান্ডে ঢুকার পর কি অন্য কাউকে ঢুকতে দিত কিনা ইন দ্য ল্যান্ড, কিনা যে আসতো তাকেই সে ইভিক্ট করে দিত। তাহলে তার ইন্টেনশন থাকবে হচ্ছে যে আমি আমার ল্যান্ডটা আমার দখলে রাখবো, এই ল্যান্ডে আমি কাউকে ঢুকতে দিব না, ইনক্লুডিং ওনার আসলেও আমি তাকে ইভিক্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের স্লাইডটা যদি আমরা একটু খুলি, যাদের সামনে স্লাইডটা আছে, যে জাজ স্লেট বা জাস্টিস স্লেট যেটা বলেছে পাওয়েল এন্ড ম্যাকফার্লেন কেসে, যে দেয়ার মাস্ট বি an intention to possess the land to the exclusion of all others including the paper owner। তাহলে যে ইন্টেনশনটা থাকতে হবে যে ল্যান্ডে আমি কাউকে ঢুকতে দিব না, এবং যদি এখানে ওনারও চলে আসে তাকেও আমি ইভিক্ট করে দিব। The law is not looking here for intention in the ট্রেডিশনাল সেন্স অফ মেন্স রিয়া। এখানে ইন্টেনশনটা দেখা হবে হচ্ছে তোমার তার কন্ডাক্ট থেকে। ঠিক আছে, এখানে সাবজেক্টিভ অবজেক্টিভ ওরকম এলিমেন্ট না, তার কন্ডাক্টটা কি ছিল।
তাহলে কন্ডাক্ট থেকে কোর্ট দেখবে হচ্ছে ইন্টেনশনটা ছিল কিনা। আন্ডারলাইন করা আছে দেখবা স্লাইডে, যে হোয়াট ইজ রিকোয়ার্ড ইজ দ্য এভিডেন্স দ্যাট দ্য অ্যাডভার্স পজেসর ফর হোয়াট এভার রিজন had the intention to possess the land, put it his own use, whether or not also knew that some other person had a claim or right to the land. তার মানে আমাদের এস জানে যে এই ল্যান্ডের মালিক হচ্ছে গিয়ে ও, কিন্তু তারপরেও তার যে ইন্টেনশনটা ছিল সেটা হচ্ছে যে সে এই ল্যান্ডটা নিজের দখলে রাখবে। তাহলে পাই এন্ড গ্রাহাম হচ্ছে আমাদের একটা ল্যান্ডমার্ক কেস। এখানে বলতেছে যে দ্য নেসেসারি ইন্টেনশন ইজ টু ইন্টেনশন টু পজেস, নট টু ওন। ঠিক আছে, ইন্টেনশন টু ওনটা থাকার প্রয়োজন নাই, কারণ তার যদি ইন্টেনশন টু পজেসটা থাকে তাহলে 12 বছর পর সে এমনি ল্যান্ডের ওনার হয়ে যাবে। তার ইন্টেনশন থাকতে হবে টু এক্সক্লুড দ্য পেপার ওনার। ঠিক আছে, যে কোনো পার্সনকে তো আমি মানে এক্সক্লুড করবোই ফ্রম দ্য ল্যান্ড ইনক্লুডিং দ্য ওনার, সো ফার এজ রিজনেবলি পসিবল। তাহলে ক্লেমেন্টকে কোর্টে প্রুফ করার দরকার নাই যে সে ভেবেছিল ল্যান্ডটা তার নিজের। ঠিক আছে, শুধু সে যদি দেখাতে পারে যে আমার ইন্টেনশন ছিল এবং আমি এটা কার্যকরও করেছি, যে আই এক্সক্লুডেড এভরিওয়ান ফ্রম দ্য ল্যান্ড, এটাই ক্রুশিয়াল, এটা প্রুফ করতে পারলেই এনাফ। আর ইন্টেনশনটা আমাদেরকে দেখাতে হবে অফ দ্য ক্লেমেন্ট, দ্যাট ইজ অফ দ্য স্কোয়াটার, নট দ্য ল্যান্ড ওনার। আমরা দেখবো যে স্কোয়াটারের ইন্টেনশনটা কি ছিল। তাহলে এই স্লাইড থেকে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? তাহলে 3 নম্বর পয়েন্টে যেটা বলা আছে, স্লাইড যাদের সামনে আছে, 3 নম্বর যেটাতে বলা আছে সেটা হচ্ছে যে অনেক সময় যেই কাজটা স্কোয়াটার করবে অরিজিনাল ওনারের ল্যান্ডে ঢোকার পর, সে যদি একটা সাইনবোর্ড দিয়ে দেয় যে এই ল্যান্ডের মালিক আমি, এই ল্যান্ডে যেন কেউ না ঢোকে, তাহলে এই সাইনবোর্ডটা প্রুফ করবে হচ্ছে যে সে ল্যান্ডের ফ্যাকচুয়াল পজিশনে আছে, সে ল্যান্ডের কন্ট্রোল নিয়ে রেখেছে। সে যদি ল্যান্ডের চারপাশে বাউন্ডারি দিয়ে দেয় তাহলে এটা প্রুফ করবে যে সে ল্যান্ডের ফ্যাকচুয়াল পজিশনে আছে। আবার সেম কাজটাই, এই যে সে বাউন্ডারি দিল, গেট দিয়ে দিল, লক করে দিল, তারপরে হচ্ছে সাইনবোর্ড দিয়ে দিল, এই কাজগুলো তার প্রুফ করবে হচ্ছে অলসো ইন্টেনশন টু পজেস। তাহলে কিছু কিছু ক্ষেত্রে যেই কাজটা তার ল্যান্ডের কন্ট্রোলটা বুঝাবে, সেম কাজটা তার বুঝাবে হচ্ছে যে তার ইন্টেনশন ছিল টু পজেস দ্য ল্যান্ড। ক্লিয়ার জিনিসটা? তো এটাও আমরা পাচ্ছি ফ্রম দ্য কেস অফ পাই অ্যান্ড গ্রাহাম কেসটা থেকে। ইন দিস ওয়ে দ্য স্কোয়াটার্স ইন্টেনশন ইজ অ্যাসেসড অবজেক্টিভলি। তাহলে তার ইন্টেনশনটা দেখা হবে হচ্ছে ফ্রম হিজ কন্ডাক্ট, এটা দেখা হবে ফ্রম অবজেক্টিভলি। তাহলে এখানে দুইটা কেস আছে, একটা কেসের নাম হচ্ছে বল্টন অ্যান্ড মুসা, আর একটা কেসের নাম হচ্ছে মালিক অ্যান্ড মালিক। তো এই দুইটা কেসে বলতেছে জেনারেলি কোর্ট আমাদের স্কোয়াটারকে জিজ্ঞাসা করবে না যে তোমার মাইন্ডের মধ্যে কি ছিল। ঠিক আছে, কোর্ট কখনোই স্কোয়াটারকে জিজ্ঞাসা করবে না যে স্কোয়াটারের মাইন্ডে কি ছিল যে যখন সে ওয়েল ল্যান্ডে ঢুকেছিল। কিন্তু যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে যে এসের কন্ডাক্টটা কি ছিল, যে সে কি এখানে তোমার তার কন্ডাক্টের মাধ্যমে প্রুফ করেছে কিনা যে তার ইন্টেনশন ছিল টু পজেস। তাহলে এরকম যদি হয় যে এস যদি ওয়েল ল্যান্ডটাতে ঢুকে যায়, আর এরকম যদি দেখা যায় যে ল্যান্ডের পাশ দিয়ে একটা ফুটপাত আছে, হ্যাঁ, এখন এই ফুটপাথটা ক্রস করে কোনো পার্সন যদি এই ল্যান্ডে ঢুকে যাচ্ছে, আর ঠিক আছে কোনো একজন পেডেস্ট্রিয়ান, আর এস যদি তাকে বলে যে না আপনি এখানে ঢুকতে পারবেন না, তাহলে আমরা বুঝতে পারবো যে এস এর ইন্টেনশন আছে টু পজেস। এস যদি একটা সাইনবোর্ড দিয়ে দেয় যে প্রাইভেট প্রপার্টি, ডু নট এন্টার, হ্যাঁ, এরকম যদি সে একটা সাইনবোর্ড দিয়ে দেয়, আর সাইনবোর্ডটা দেওয়ার পর যদি কেউ
ঢুকে যায়, তাহলে যদি এস বাধা দেয়, যে বলে যে না আপনি ঢুকতে পারবেন না, তাহলে এই কন্ডাক্টটা প্রুফ করবে যে তার ইন্টেনশন আছে টু পজেস। বাট সাইনবোর্ড দিল কিন্তু কেউ ঢুকে গেলেও সে বাধা দিচ্ছে না, হ্যাঁ, বাইরের লোক এসে ঢুকে যাচ্ছে ইন দ্য ল্যান্ড, কেউ বাধা দিচ্ছে না, তাহলে আবার এই কন্ডাক্টটা প্রুফ করবে যে না তার ইন্টেনশন ছিল না টু পজেস। তাহলে পাওয়েল অ্যান্ড ম্যাকফার্লেন কেসে আমরা যেটা দেখেছিলাম, যে পাওয়েল অ্যান্ড ম্যাকফার্লেন কেসে যখন একটা ওপেন ল্যান্ডের মধ্যে এসও যাইতো, তার সাথে টি ইউভি অনেকেই যাইতো গ্রেজিং করার জন্য, তাহলে সেও ঢুকতো ইন দ্য ল্যান্ড এবং অন্য কাউকেও বাধা দিত না। তাহলে এটা তার কন্ডাক্টটা প্রুফ করে হচ্ছে তার ইন্টেনশন ছিল না টু পজেস, কারণ সে তো কাউকে এক্সক্লুড করেনি। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তার কন্ডাক্টটা কি প্রুফ করে। জেনারেলি যদি পাশাপাশি দুইটা ল্যান্ড হয়ে থাকে, একটা এস এল ল্যান্ড, একটা হচ্ছে ও এল ল্যান্ড, আর এস যদি কোনোভাবে ল্যান্ড ও এর এই ল্যান্ডের অংশটা তার জমির মধ্যে নিয়ে নেয়, এনক্লোজ করে ফেলে, ঠিক আছে, এই অংশটা যদি তার ল্যান্ডের মধ্যে সে ইনক্লুড করে ফেলে, তাহলে জেনারেলি এরকম একটা বাউন্ডারি দেওয়া, একটা জমিটাকে তার নিজের ল্যান্ডের মধ্যে ঢুকায় ফেলা, এটাকে প্রুফ করে হচ্ছে যে তার ইন্টেনশন আছে টু পজেস, সে বাউন্ডারিটা যেভাবে দিল। কিন্তু কোর্ট দেখবে যে এই বাউন্ডারি দেওয়াটার পারপাসটা কি ছিল। এখন যদি মানে এই জিনিসটা বের হয়ে যায় যে এস এখানে বাউন্ডারি দিয়েছিল যে যেন তার বাচ্চারা এখানে খেলাধুলা করতে না যায়, যে এখানে কিছু শার্প জিনিসপত্র আছে, ব্রোকেন গ্লাসেস অথবা পিন জাতীয় জিনিসপত্র, তাহলে তো কোর্ট বলবে এখানে তো ইন্টেনশন টু পজেস নাই, বিকজ এখানে তো সে দিচ্ছে বাচ্চাদের সেফটির জন্য। আর তার যদি ইন্টেনশন থাকে যে না আমি ওর এই ল্যান্ডের এই জায়গাটা আমি নিয়ে নিব, আমার ল্যান্ডের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলবো, তাহলে কোর্ট বলবে হ্যাঁ ইন্টেনশন টু পজেস এখানে প্রেজেন্ট আছে। আবার যদি তার দুইটাই ইন্টেনশন থাকে, যে আমি বাচ্চারাও যেন খেলতে যেতে না পারে এবং আমি ওর এই জায়গাটার অংশটা নিব, তাহলেও হবে। ডুয়েল মোটিভ উইল বি সাফিসিয়েন্ট। এটা হচ্ছে হান্সলো কেসে বলতেছে, ডুয়েল মোটিভ থাকলে তো হবেই, কিন্তু যদি মেইন পারপাসটা থাকে হচ্ছে যে বাচ্চারা যেন খেলতে না যেতে পারে, তাহলে এটা সাফিসিয়েন্ট হবে না। ক্লিয়ার সবাই? তাহলে পাই ভার্সেস গ্রাহাম কেসে হাউস অফ লর্ডস বলল যে তোমার এখানে আমরা যেটা দেখবো যে স্কোয়াটার মাস্ট শো ইন্টেনশন টু এক্সক্লুড দ্য পেপার ওনার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য ল্যান্ড টু দ্য এক্সটেন্ট দ্যাট দিস ইজ রিজনেবলি প্র্যাকটিকেবল অ্যান্ড সো ফার অ্যাজ দ্য ল অ্যালাউজ। পাই কেসে কোর্ট আরেকটা জিনিস বলে দিয়েছে এখানের মধ্যে, যে যদি স্কোয়াটারের মাথায় এই জিনিসটা থাকে যে আমার কাছে ভাড়া চাইলে আমি ভাড়া দিয়ে দিব, বা ভাড়া চাইলে ভাড়া দিয়ে দিতাম, ভাড়ার ব্যাপারে আলোচনা করতাম, এটা থাকলেও ইন্টেনশন টু পজেস প্রুভড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পাই ভার্সেস গ্রাহাম কেসটা যেহেতু বারবার আসতেছে, এই জন্য আমাদেরকে আমি কয়েকটা কেস, মানে রিলিভেন্ট কয়েকটা কেস আমি গ্রুপে দিয়ে দিব, যে কেসগুলো ধরো যে এক্সামিনাররা বারবার করে বলে যে টু মেনশন, যেমন পাই ভার্সেস গ্রাহাম একটা কেস। হ্যাঁ, বেশি কেসেস মানে আমাদের স্লাইডে যেগুলো আছে সেগুলোই আনাও, বাট অ্যাটলিস্ট ফর এক্সাম আরো কয়েকটা কেস যদি আমাদের বেশি বেশি করে খেয়াল রাখতে হয়, যে পাই ভার্সেস গ্রাহাম কেসটা, তারপরে এক্সামিনার আরেকটা কেস মেনশন করতে পারে, সেটা হচ্ছে ল্যাম্বেথ অ্যান্ড ব্ল্যাকবার্ন, ব্রাউন অ্যান্ড পেরি, আরো কয়েক মানে বাকিগুলো তো, তারপরে হচ্ছে সি অ্যান্ড ডেভিড, মাউন্ট কার্মেল অ্যান্ড থার্লো, তারপরে ক্লোজ ভার্সেস ওয়াল্টার্স, সিডন অ্যান্ড স্মিথ। হ্যাঁ, এরকম কয়েকটা কেস আছে, তুমি জাস্ট ৯ মানে ৮টা বা ৯টা কেস, আরো কয়েকটা কেস হয়তো এখানে খেয়াল রাখবা, তাহলেই এটা হয়ে যাবে। যখন আমরা সামারিটা দিব, সামারিতে আমরা একটু মানে লিমিটেড কেসেস গুলো সামারিতে রাখতে হবে আর কি।
দেখা যায় যে একই কোয়েশ্চেন ঘুরে ফিরে আসে আর কি, একই রকম ফ্যাক্ট দিয়ে। তো পাই ভার্সেস গ্রাহামটা, এটা এক্সামিনাররা যেহেতু বারবার দিচ্ছে, মানে এটার ফ্যাক্টটা যদি আমরা খেয়াল রাখি যে এখানে ফ্যাকচুয়াল পজিশন এবং ইন্টেনশন টু পজেসটা কিভাবে ছিল, যে ক্লেইমেন্টদের ছিল হচ্ছে একটা ম্যানর অ্যান্ড সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ল্যান্ড। তাহলে ক্লেইমেন্ট হচ্ছে সি, মানে হচ্ছে গিয়ে তোমার ওনার। 1987 he sold off the farmhouse and some land, retaining the disputed for it. There was an agreement with the buyer of the farmhouse to graze the disputed land. In 1982, Deep purchased the farmhouse and entered an annual grazing agreement over the disputed land for £2,000. তাহলে 1982-তে আমাদের এই এই ল্যান্ডটাকে লাইসেন্স নিয়েছিল 83-তে, 1 বছরের জন্য। 83-তে লাইসেন্সটা শেষ হয়ে গেছে। তখন ওর সাথে কথাবার্তা বললো, মানে মানে সি গিয়ে ওই মানে আমাদের স্কোয়াটার গিয়ে ওনারের সাথে মানে কথাবার্তা বললো। ওনার বলছে যে না, আমি তো এটা তোমাকে আর দিব না, এটা আমি একটা প্ল্যানিং পারমিশনের জন্য অপেক্ষা করতেছি, এখানে আমি বিল্ডিং টিল্ডিং বানাবো। ডি ওয়াজ আস্কড টু ভ্যাকেট দ্য ল্যান্ড। 83-তেই বলছে যে তুমি জমি ছেড়ে দাও। তাহলে ওনার বলছে স্কোয়াটারকে তুমি জমি ছেড়ে দাও। However, they continued to occupy the land, which was fully enclosed and the gate padlocked with D holding the key. কিন্তু যেটা করলো যে আমাদের ডিফেন্ডেন্ট মানে স্কোয়াটার, সে একদম ক্লেইমেন্টের জমির মধ্যে প্যাডলক দিয়ে গেট টেট দিয়ে সে পুরোপুরিভাবে ব্যবহার করলো। আর সি যে বলছিল প্ল্যানিং পারমিশনের জন্য অপেক্ষা করতেছে, সে আর অ্যাপ্লাই করে না ফর দ্য প্ল্যানিং পারমিশন। এবং আমাদের যে ডি মানে যে আমাদের স্কোয়াড মানে এখানে যে স্কোয়াটার, সেই জমিটা ব্যবহার করে গেল হচ্ছে use the land and gave up communicating with C after receiving no reply. এখন 1999-এ, তার মানে যখন 16 বছর হয়ে গেছে, সি ইস্যুড প্রসিডিংস টু গেইন পজেশন অফ দ্য ল্যান্ড। তার মানে আমাদের ওনার এসে এখন মামলা করছে হচ্ছে এই স্কোয়াটারের বিরুদ্ধে, বলতেছে যে জমি আমার আর তুমি তো আমার জমির মধ্যে আছো এইখানে। তার মানে প্রথমে সে কিন্তু ছিল হচ্ছে 1982 পর্যন্ত লাইসেন্স সি, আর 83-তে যখন রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করলো এবং রিনিউয়াল করে নাই, তখন থেকে সে হয়ে গেছে হচ্ছে গিয়ে ট্রেসপাসার। আর এই ট্রেসপাসার যেহেতু 16 বছর ট্রেসপাস করে ফেললো, মানে 16 বছর সে জমিটা তার দখলে রাখলো, কোর্ট বলল যে এখানে তো হয়ে গেছে হচ্ছে ফ্যাকচুয়াল পজিশন এবং তার ছিল হচ্ছে ইন্টেনশন টু পজেস, দুইটাই এখানে স্যাটিসফাই। আর এখানে হয়ে গেছে 16 ইয়ার্স, তাহলে তো এখানে অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। তাহলে হাউজহোল্ড লর্ডস বলছে যে আমাদের ওনার্স ক্লেম ওয়াজ ডিফিটেড বাই অ্যাডভার্স পজিশন। এখানে জাজমেন্টটা দিয়েছিল হচ্ছে লর্ড ব্রাউনি উইলকিনসন। উনি বলল যে এখানে আমাদের এই যে সে যে একটা প্ল্যানিং পারমিশনের জন্য বসেছিল, যে সে যে জমিটা অন্য কোনো কাজে লাগাবে, তার মানে এই না যে আমাদের অ্যাডভার্স পজিশনে স্টপ হয়ে থাকবে। ওনার তুমি জমিটা কিসের জন্য ফালায় রাখছো এখানের মধ্যে, এটা স্কোয়াটারে দেখার বিষয় না। তুমি এখানে ফ্যাক্টরি করবা নাকি না কোনো কোম্পানি রেজিস্টার্ড অফিস করবা, না স্কুল করবা, না হসপিটাল করবা, এটা ইমম্যাটেরিয়াল। তোমার জমির মধ্যে যদি কেউ ঢুকে যায় এবং সে যদি থেকে ফেলে হচ্ছে ফর সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম, তার কাছে চলে যাবে হচ্ছে ল্যান্ডের ওনারশিপ। তার মানে এটা কোনো ডিফেন্স হবে না যে আই কেপ দ্য ল্যান্ড ফর এ পার্টিকুলার পারপাস। তাহলে কোর্ট দেখবে দুইটা জিনিস, দুইটা এলিমেন্ট আছে কিনা, ফ্যাকচুয়াল পজিশন আছে কিনা, মানে জমিটা তার দখলে ছিল কিনা, এবং তার ইন্টেনশন ছিল কিনা টু পজেস দ্য ল্যান্ড। দুইটাই এখানে ছিল। সে তো এই জমির মধ্যে কাউকে ঢুকতে দেয়নি, ইনক্লুডিং দ্য ওনার, তাকেও সে ঢুকতে দেয়নি। ঠিক আছে, তার ফিজিক্যাল কন্ট্রোলেও ছিল, তার ইন্টেনশন টু পজেসও ছিল। তার মানে কোর্ট এখানে অ্যাপ্লাই করলো এই দুইটা রিকোয়ারমেন্ট, যে ফ্যাকচুয়াল পজিশন এবং ইন্টেনশন টু পজেস ছিল কিনা। কোর্ট বলছে যে ডি ওয়াজ ইন ফ্যাকচুয়াল পজিশন অফ দ্য ল্যান্ড অ্যাজ দে ওয়ার ইন অকুপেশন অ্যান্ড হ্যাড এক্সক্লুসিভ ফিজিক্যাল কন্ট্রোল। জমির ফুল কন্ট্রোলটা স্কোয়াটারের কাছে ছিল। 2 নাম্বার,
সি ওয়াজ ফিজিক্যালি এক্সক্লুডেড ফ্রম দ্য ল্যান্ড বাই দ্য হেজেস অ্যান্ড ল্যাক অফ কি, মানে এই জমিতে ঢুকার জন্য আমাদের ওনারের কোনো চাবিও ছিল না, কোনো স্কোপও ছিল না। ডি ফ্রেমড দ্য ল্যান্ড ইন সাম ওয়েজ অ্যাজ দেয়ার আদার ল্যান্ড, মানে আমাদের স্কোয়াটার জমিটা তার নিজের ব্যবহারের জন্য উপযোগী করে নিয়েছিল। বাই রিমেনিং ইন পজিশন অ্যান্ড ইউজিং দ্য ল্যান্ড দ্য ওয়ে দে থট বেস্ট, দ্যাট দে হ্যাড ডেমনস্ট্রেটেড ইন্টেনশন টু পজেস। The fact that D was aware of C's intended use of the property did not prevent them from having the requisite intention to possess. যে তুমি জমিটা একটা পার্টিকুলার পারপাসে বরাদ্দ করে রেখেছিলে, এটা ইমম্যাটেরিয়াল। এবং এটাও ইমম্যাটেরিয়াল যে স্কোয়াটারের একটা ইন্টেনশন ছিল যে আমি লিজের রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি তো অ্যাপ্লাই করছিলাম, বাট তুমি তো রিজেক্ট করছো। তুমি রিজেক্ট করার পর তো আমি জমি ছেড়ে যাইনি, তার মানে আমার ছিল হচ্ছে ইন্টেনশন টু পজেস। এই জন্য এই কেসটা একটা ইম্পর্টেন্ট কেস, পাই এন্ড গ্রাহাম কেসটা। ল্যাম্বেথ এন্ড ব্ল্যাকবার্ন কেসে যেটা বলতেছে যে ইন্টেনশন টু পজেসের জন্য যদি স্কোয়াটার জমির মধ্যে ঢুকে যায়, 2005-এ ঢুকে গেছে, এখন 2007-এ এসে যখন ওনার বলল যে তাকে জমি থেকে বের করে দিবে, বা তাকে এই জমিটা সে ভাড়া দিতে চায় বা লাইসেন্স দিতে চায়, লাইসেন্সের ব্যাপারে তাদের সাথে কথাবার্তা হয়েছে 2009 সাল পর্যন্ত বা 2011 সাল পর্যন্ত, কিছু যায় আসে না। এটার কারণে অ্যাডভার্স পজিশন আন্ডারমাইন্ড হবে না, অ্যাডভার্স পজিশন চলতে থাকবে এবং 2017-তে অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। কারণ আমি তো তোমার কাছ থেকে এখনো লাইসেন্স নেই নাই, আমি তো তোমার কাছ থেকে এখনো লিজ নেই নাই, এগুলোর ব্যাপারে কথাবার্তা হচ্ছে। তুমি তো আমাকে এখনো লিজও দাও না, লাইসেন্সও দাও নাই। আর আমি এটাও অ্যাকসেপ্ট করি নাই যে আমি একজন লাইসেন্সি। আর আমার মাথায় সবসময় আছে হচ্ছে আমি একজন ট্রেসপাসার, আমি আরেকজনের জমির মধ্যে আছি, কিন্তু এই জমিটা আমি আমার নিজের পারপাসে ব্যবহার করব। আর যদি এরকম হতো যে ও যদি আসতো জমির মধ্যে, যখন এস এটার অ্যাডভার্স পজিশন শুরু করে দিয়েছে ফ্রম 2005, আর ও জমির মধ্যে আসছে হচ্ছে 2010, এসে বলতেছে যে তোমাকে কিন্তু আমি দিয়ে গেলাম হচ্ছে লাইসেন্স, এক্সপ্রেসলি লাইসেন্স দিয়েছে। লাইসেন্সটা দিতে পারে হচ্ছে ওরালি, লাইসেন্সটা দিতে পারে ইন রাইটিং। লাইসেন্স যদি সে দিয়ে দেয় আর এস যদি লাইসেন্সটা গ্রহণ করে নেয়, তাহলে 2010 সাল থেকে আর অ্যাডভার্স পজিশনের ক্লকটা বন্ধ হয়ে যাবে, আর অ্যাডভার্স পজিশন হবে না। ব্রাউন অ্যান্ড প্যারি কেসে বলতেছে যখনই এরকম ওরালি অথবা ইন রাইটিং লাইসেন্স দিয়ে দিবে, ক্লকটা স্টপ হয়ে যাবে। আরেকটা ভাবে ক্লকটা স্টপ হতে পারে, ও বললো কি 2010 সালে একটা চিঠি নিয়ে আসছে, যে অ্যাকনোলেজমেন্ট লেটার, যে তুমি এটা স্বীকার করে নাও যে আমি মালিক আর তুমি হচ্ছে স্কোয়াটার। আর এই ডকুমেন্টে যদি সে সাইন করে ফেলে, তাহলে আর অ্যাডভার্স পজিশনের ক্লকটা স্টপ হয়ে যাবে। আর সে তো স্বীকারই করে নিল এইখানের মধ্যে। তারপরে যদি আবার সে স্বীকার না করে, তাহলে নতুন করে আবার ক্লক স্টার্ট হতে পারে। কিন্তু এখানে সাইন করার সাথে সাথে, রিটেন অ্যাকনোলেজমেন্ট করার সাথে সাথে অ্যাডভার্স পজিশনটা স্টপ হয়ে যাবে। কিন্তু ব্রাউন অ্যান্ড পেরি কেসে যেহেতু অ্যাকনোলেজমেন্টটা ছিল ওরাল, ওরাল অ্যাকনোলেজমেন্ট ছিল, রিটেন ছিল না, এই জন্য এটা গ্রহণযোগ্য হয়নি, এখানে অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। অ্যাকনোলেজমেন্ট হতে গেলে এটা রিটেন হতে হবে, কিন্তু লাইসেন্সটা খেয়াল রাখবা যে লাইসেন্সটা এক্সপ্রেস হলেই চলবে, এটা ওরাল অথবা ইন রাইটিং হতে পারে। এরকম খুঁটিনাটি কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদেরকে সলভিং এর সময় একটু খেয়াল রাখতে হবে আর কি। তারপর সি মানে জি ভার্সেস কোন কেসে যেটা বলতেছে সেটা হচ্ছে যে অ্যাডভার্স পজিশনকে শুধু আমার নিজেরই করতে হবে কিনা, নাকি না আমি আমার এজেন্টকে দিয়ে অ্যাডভার্স পজিশন করাতে পারি। তাহলে এস যদি একটা জমির মধ্যে থেকে যায় হচ্ছে ফর 8 ইয়ার্স, আর তারপরে যদি সে 4 বছর কাজের জন্য ইউকে থেকে ফ্রান্সে যায়, আর সে যদি তার জমিতে এ কে রাখে, এ যদি তার এজেন্ট হয়, তার কর্মচারী হতে পারে, তার সিকিউরিটি গার্ড হতে পারে, তার কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, তাহলে তারা 4 বছর থাকলে অ্যাডভার্স পজিশন হয়ে যাবে এগেইনস্ট দ্য ওনার।
তাহলে অ্যাডভার্স পজিশন করা যায় হচ্ছে থ্রু এজেন্ট, এটাতে কোনো অসুবিধা নাই। এটার কেসের নাম হচ্ছে জি ভার্সেস কোং। মাউন্ট কার্মেল অ্যান্ড থার্লো কেসে বলতেছে হচ্ছে অ্যাডভার্স পজিশন হওয়ার জন্য যদি এরকম হয় যে ও যদি গিয়ে দেখে যে তার জমিতে একজন 2010 সাল থেকে অবস্থান করতেছে, 2010 থেকে অবস্থান করতেছে, এবং সে 2020-তে গিয়ে বললো যে ভাই তুমি আমার জমিতে কি করো, হ্যাঁ তোমাকে কিন্তু আমি উচ্ছেদ করার জন্য নোটিশ দিব, সেই ইভিকশন নোটিশ তার কাছে পাঠাইছে, ইভিকশন নোটিশ 2020 সালে পাঠাইছে, কিছু যায় আসে না, আর তুমি তো আমাকে ইভিকশন নোটিশ পাঠাইছো, তুমি তো আমাকে ইভিক্ট করতে পারো নাই, 2022-তে অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। তাহলে মাউন্ট কার্মেল কেসে বলতেছে শুধু ইভিকশন নোটিশের কোনো কার্যকারিতা নাই, ইভিকশন নোটিশ ডাজ নট অ্যামাউন্ট টু তোমার তোমার স্টপিং অ্যাডভার্স পজিশন। ঠিক আছে, অ্যাডভার্স পজিশনের ক্লকটা বন্ধ করার অনেকগুলো উপায় আছে, এর মধ্যে একটা উপায় হচ্ছে তাকে লাইসেন্স দিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা উপায়, হ্যাঁ তার কাছ থেকে অ্যাকনোলেজমেন্ট আদায় করা, অথবা তাকে যদি ফিজিক্যালি এসে বের করে দিত তাহলে অ্যাডভার্স পজিশনের ক্লকটা বন্ধ হয়ে যেত, অথবা তার বিরুদ্ধে যদি কোর্টে মামলা করত এবং কোর্টে মামলা করে মামলাটা চলমান রাখতো, যাদের কাছে আমি মামলা করছি এবং মামলাটা আমি ফলো করতেছি, মামলাটা আমি মানে কন্টিনিউ করতেছি, মামলাটার রায়টা কি হয় মামলা করার পরে, তাহলে স্টপ করা যেত। তাহলে অ্যাডভার্স পজিশনের ক্লকটা কয়ভাবে স্টপ করা যায়? অ্যাডভার্স পজিশন ক্লক ক্যান বি স্টপড ইন কতটা ওয়েতে ইমরান? হ্যাঁ না, 4 ভাবে করা যায়, ইন 4 ওয়েজ, 4 ভাবে করা যায়। 1 নাম্বার হচ্ছে গিয়ে লাইসেন্সের মাধ্যমে, 2 নাম্বার হচ্ছে আমি অ্যাডভার্স পজিশনের ক্লকটা স্টপ করতে পারি হচ্ছে তোমার অ্যাকনোলেজমেন্ট, 3 নাম্বার হচ্ছে তোমার ফিজিক্যালি ইভিক্টিং, আর হচ্ছে ব্রিঙ্গিং অ্যাকশন অ্যাট কোর্ট। 4 ভাবে আমি এটা বন্ধ করতে পারি। মনে থাকবে? এগুলা কিন্তু খুঁটিনাটি বিষয়, এগুলা কিন্তু পরীক্ষার সময় আসবে, যেহেতু ওপেন বুক তুমি এখন এগুলো সুযোগ পাচ্ছ, কিন্তু খুঁটিনাটি পয়েন্টস গুলা আগে থেকে নিয়ে যাওয়ার, ছোট ছোট ইস্যু এগুলা কিন্তু এগুলা মানে কিন্তু পরীক্ষার জন্য দেখা যাবে যে এটাই তোমার মানে অ্যান্সারটাকেই পুরো ঘুরাই দিতে পারে। ক্লোজ অ্যান্ড ওয়াল্টার্স কেসে বলতেছে খেয়াল রাখবে, এটাও একটা ইম্পর্টেন্ট কেস, যে আমাদের অ্যাজ যদি ল্যান্ডে ঢুকে যায়, অ্যাজ যদি ল্যান্ডে ঢুকে, খুবই সহজ ব্যাপার কিন্তু এগুলো ক্রুশিয়াল ইস্যু। অ্যাজ ল্যান্ডে ঢুকছে এবং অ্যাজ কে ও লাইসেন্স দিয়ে দিছে, এক্সপ্রেস লাইসেন্স, তাহলে ইন্টেনশন টু পজেস হবে না, নো ইন্টেনশন টু পজেস। 1 নাম্বার সিচুয়েশন 1। সিচুয়েশন 2, অ্যাজ ও এর ল্যান্ডে ঢুকছে, অ্যাজ ভাবতেছে যে ও আমাকে লাইসেন্স দিয়েছে এবং আমি লাইসেন্স সি, তাহলে অ্যাজ ভাবতেছে যে অ্যাজ wrongly believed ও গেভ লাইসেন্স, আসলে কিন্তু লাইসেন্স দেয় নাই, তাহলে তার কিন্তু বিশ্বাস যে তাকে লাইসেন্স দেয়া হয়েছে, নো ইন্টেনশন টু পজেস, নো ইন্টেনশন টু পজেস, এখানে কোনো ইন্টেনশন হবে না, এটা হচ্ছে সিচুয়েশন 2। তাহলে ও যদি আজকে লাইসেন্স দিয়ে থাকে, অথবা ও লাইসেন্স দিয়েছে এটা অ্যাজ যদি রংলি বিলিভ করে থাকে, যেমন এই কেসে সে রংলি বিশ্বাস করে বসে আছে যে তাকে মনে হয় ওনার থাকতে দিয়েছে,
তাহলে সে এখানে যদি 15 বছরও থেকে যায় অ্যাডভার্স পজিশন হবে না, কারণ তুমি তো এই বিশ্বাসে ছিলা যে তুমি একজন লাইসেন্সি। তাহলে এ রং বিলিভ দ্যাট ল্যান্ড ইজ পজেসড উইথ পারমিশন অফ দ্য ওনার, নো ইন্টেনশন টু পজেস। আর সে যদি লাইসেন্স দিয়েই থাকতো তাহলে তো আরো আগে হবে না। সিডন এন্ড স্মিথ কেসে বলতেছে যে যদি আমি জমির চারপাশে বেড়া দিয়ে দিই, মানে ফেন্সিং করে ফেলি, জমিটা যদি আমার জমির মধ্যে আমি এনক্লোজ করে ফেলি, তাহলে এটা সর্বোচ্চ প্রমাণ যে আমার ইন্টেনশন ছিল টু পজেস। বাট মনে রাখতে হবে পরীক্ষায় যে ফেন্সিং দিলেই যে অ্যাডভার্স পজিশন হবে তা না। কোর্ট সামটাইমস লুক ফর পারপাস অফ এনক্লোজার। আমি জমিটা কেন বেড়া দিয়েছিলাম, আমি জমিটা কেন আমার মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম, পারপাসটা দেখে। তো একটু একটু আগে আমরা বলেছিলাম যে বাচ্চাদের যেন খেলতে যাইতে না পারে, তার ফাদার মানে ওল্ড এইজের সেজন্য গিয়ে ব্যথা না পায়, হ্যাঁ, অন্ধ প্যারেন্টস গিয়ে যেন ব্যথা না পায়, তাহলে কিন্তু আবার হবে না যতই তুমি জমিতে এনক্লোজ করো। বাট ডুয়েল পারপাস থাকলে আবার হবে। অ্যাশার এন্ড হোয়াইটলক কেসে বলতেছে যে অ্যাডভার্স পজিশনের যেই তোমার রাইটটা, এটা আমরা যেটা করতে পারি যে স্কোয়াটার চাইলে তার জমিটা মানে যে জমিটা সে অ্যাডভার্সলি পজেস করে আছে, সে কাউকে এটা সেল করতে পারে, সে কাউকে এটা উইলে গিফট হিসেবে দিতে পারে, হ্যাঁ, সে চাইলে এটা কাউকে আহ, মানে তোমার তার এজেন্টকে থাকতে দিতে পারে, রিলেটিভদেরকে থাকতে দিতে পারে। ঠিক আছে, অ্যাডভার্স পজিশনে মানে অ্যাজ যখনই জমিটাতে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, 12 বছর পর্যন্ত কিন্তু এই 12 বছর টাইমটা যে সে আছে, সে কিন্তু এই জমিটার পেয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে পজেসরি টাইটেল, মানে জমিটার দখলের তার অধিকার আছে কিন্তু। আর মালিকানাটা আসবে 12 বছর পরে, 12 বছর পরে তার চলে আসবে হচ্ছে গিয়ে ফ্রি হোল্ড টাইটেল। ফ্রি হোল্ড টাইটেল, এতদিন তার পজেসরি টাইটেল আছে। এই জিনিসটা একটু হালকা চেঞ্জ হয়েছে, কারণ অনেক পুরনো আইন তো, এটা মানে 2 সালে একটু চেঞ্জ করেছে যে তার টাইটেলটা কি থাকবে। তো এরকম কয়েকটা কেস আছে যেগুলো এক্সামিনার ভালোভাবে মানে বারবার খুঁজতে থাকে পরীক্ষায়। আমাকে এক্সামিনারকে তো আলটিমেটলি নাম্বারটা তো আমাকে ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সামিনার থেকে আদায় করতে হবে। ঠিক আছে, আমাকে নাম্বারটা আমার ইনস্টিটিউশনের টিচারও দিবে না, তারপরে হচ্ছে গিয়ে নাম্বারটা ধরো আমিও দিব না, নাম্বারটা তোমাকে আদায় করতে হবে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। এটা এটা মাথায় সবসময় সেট করে ফেলো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে, যে আমার সাথে সম্পর্ক হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডনের। সো আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি অ্যাডভার্স পজিশন থেকে আমি এক্সামিনার্স রিপোর্ট খুলবো, আর আমি দেখবো অ্যাডভার্স পজিশনের জন্য এক্সামিনার কোন মামলাগুলো চাচ্ছে। হ্যাঁ, আমি অ্যান্সার করবো ধরো প্রোপ্রাইটারি স্টপল, এক্সামিনার কোন মামলাগুলো চাচ্ছে, ওইগুলা তুমি যদি দিয়ে দাও তোমাকে নাম্বার রিফিউজ করতে পারবে না। ঠিক আছে, ওইখানে আমি দেখছি যে এই 8-9টা আরো কয়েকটা আছে সম্ভবত, আমি দরকার হলে ওইগুলা একটা স্যাম্পল হিসেবে তোমাদেরকে দিয়ে দিব, বাকিগুলা তোমরা নিজেরা একটু বের করে নিবা চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, এটা আমি গ্রুপে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। টেকনিকটা কি বুঝতে পারছো? এখানে এস এর জন্য হোক বা প্রবলেমের জন্য হোক, আমরা এক্সামিনার রিকমেন্ডেড কেসেস এগুলো আমরা মেনশন করব। তো যাই হোক, অ্যাডভার্স ইন্টেনশন টু পজেসের পড়তে গিয়ে আমরা অন্য একটা কেসেস গুলো আমরা দেখে ফেলেছি, তাহলে এখন তোমার জন্য ইজি হয়ে যাবে। এখানে যে সে ফেন্সিংটা দিছে বা সাইনবোর্ডটা দিয়েছে, তার কিন্তু বোঝা যাচ্ছে যে তার ইন্টেনশন আছে টু পজেস, কারণ সে কাউকে ঢুকতে দিবে না। কিন্তু সে দিল হচ্ছে সাইনবোর্ড, বাট কেউ ঢুকে যাচ্ছে বাধা দিচ্ছে না। হ্যাঁ, পি ঢুকে যাচ্ছে, কিউ ঢুকে যাচ্ছে, আর ঢুকে যাচ্ছে, বাধা দিচ্ছে না, তাহলে তো আর হবে না। তাহলে ফেন্সিং টু কিপ এনিম্যালস, মানে আমি যেন মানে পশু পাখি ঢুকতে না পারে এই জন্য আমি দিলাম। এটাই যদি আমার মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো আমার জমিটা দখলের উদ্দেশ্য নাই। তাহলে ডিড নট শো ইন্টেনশন টু এক্সক্লুড আদার্স। কিন্তু যদি ডাবল ইন্টেনশন থাকতো হান্সলো কেসের মতো, যে কোনো এনিম্যালও ঢুকতে পারবে না আর কোনো মানুষও ঢুকতে পারবে না, ইনক্লুডিং ওনারও ঢুকতে পারবে না, তাহলে আবার এটা সাফিসিয়েন্ট হবে। এই জন্য এই কেসেসগুলো একটু দেখে ফেলবা। এটা তো খুবই ইম্পর্টেন্ট এক্সাম ইস্যু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ইস্যু, খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই সহজ এক্সাম ইস্যু। এটাতে কি বলতেছে, খুবই সহজ একটা ইস্যু, সেটা হলো যে অনেক সময় এক্সামিনার তোমাকে দিয়ে দিবে যে ও একটা জমি 2003 সাল থেকেই কেনার পরে ওপেন রেখে দিছে, কারণ কি সে এখানে একটা হসপিটাল করতে চায়।
এবং সে অলরেডি সরকারের কাছে অ্যাপ্লাই করছে হসপিটাল করার জন্য, অথবা একটা স্কুল করতে চায়, হ্যাঁ, তা অথবা এখানে একটা গ্যারেজ করতে চায়, এখানে মাল্টি স্টোরেড বিল্ডিং করতে চায়, রিয়েল এস্টেট বিজনেস করতে চায়, মানে অনেক কিছুর জন্য। এখন এই ল্যান্ডে যখন ঢুকে গেছে হচ্ছে এস এস যখন ঢুকে গেছে ইন 2007, এবং এস যখন এখানে একটা বেকারি করে ফেললো, অথবা এস নিজে ঢুকে এখানে একটা গ্যারেজ করে ফেললো, ও ভাবতেছে আমি তো জমিটা একটা পার্টিকুলার পারপাসে রেখেই দিছিলাম, তো এখানে অ্যাডভার্স পজিশন তো আর হবে না, কারণ আমি তো অলরেডি সরকারের কাছে অ্যাপ্লাই করাই আছে এই কয়েকটা জিনিসের জন্য। কিন্তু এস যদি এই জমির মধ্যে থেকে যায় আনটিল 2029, অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। কারণ ও ভাবতেছিল যে আমি যেহেতু জমিটা একটা পার্টিকুলার পারপাসে রেখেছি, আর এটা হয়তো এলাকার সবাই জানে, ইনক্লুডিং এসও জানে, তাহলে তো এস এটা ভাবছিল নিশ্চয়ই যে আমি তার উপস্থিতিটা গ্রহণ করে নিয়েছি, মানে আমি তাকে একটা ইমপ্লয়েড পারমিশন দিয়ে দিয়েছি। আর যেহেতু পারমিশনটা আমি দিয়েছি ইমপ্লয়েড, তার মানে এটা হচ্ছে লাইসেন্স, আর লাইসেন্স হলে এটা অ্যাডভার্স পজিশন হবে না। এটা ও ভাবতেছিল আর কি, যেহেতু এলাকার সবাই জানে যে এটা হসপিটালের জন্য বরাদ্দ, স্কুলের জন্য বরাদ্দ, গ্যারেজের জন্য বরাদ্দ, রিয়েল এস্টেটের জন্য বরাদ্দ, তার মানে নিশ্চয়ই এটা এসও জানে। তাহলে এস যদি এখানে বেকারি করে থাকে বা কিছু করে থাকে, তার মানে তো সে জানে যে তাকে তার উপস্থিতি আমি অ্যাকসেপ্ট করে নিছি, এবং এটা তাহলে লাইসেন্স হবে, তাহলে অ্যাডভার্স পজিশন হবে না। এটাকে বলা হয়তো ইমপ্লয়েড লাইসেন্স থিওরি। এটা বেশ কয়েকটা কেসে অ্যাপ্লাই করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্টলি ইন দ্য কেস অফ লিভ ভার্সেস জ্যাক। কিন্তু কোর্ট বলল পরবর্তীতে দুইটা কেসে, মোরেন কেসে এবং পাই কেসে, বলতেছে এটা তো ইনকারেক্ট। দুইটা কেস বলতেছে যে এটা তো ইনকারেক্ট ল, এই লটা তো ভ্যালিড না, লি ভার্সেস জ্যাক। কারণ হচ্ছে যে যদি সে লাইসেন্স দিতে চায়, তাহলে লাইসেন্সটা অবশ্যই হতে হবে এক্সপ্রেস। তাহলে দুইটা কেস বলে দিচ্ছে যে লাইসেন্সটা হতে হবে হচ্ছে এক্সপ্রেস লাইসেন্স। সে কি মুখে বলছে কিনা, ওরালি, অথবা সে কি ইন রাইটিং বলছে কিনা যে আমি তোমাকে লাইসেন্স দিচ্ছি। যদি ওরালি অথবা ইন রাইটিং লাইসেন্স দিত, তাহলে অ্যাডভার্স পজিশনের ঘড়ি বন্ধ হয়ে যেত, 12 বছর আর কাউন্ট হবে না। কিন্তু সে তো এখানে তোমার মানে ইমপ্লাইডলি বলতে চাচ্ছে, যদি আমরা এই থিওরি ফলো করি তাহলে কোনো জমি অ্যাডভার্স পজিশন হবে না। কারণ কি, কেউ কারো জমির মধ্যে ঢুকবে 2009 সালে, হ্যাঁ, এবং ওনার দেখতেছে যে তার জমিতে ঢুকে গেছে, অ্যাজ কিছুই বলবে না। যখন 12 বছর পার হয়ে যাবে 2021, এসে বলবে আরে আমি তো তাকে ইমপ্লাইডলি তাকে লাইসেন্স দিয়েছিলাম, আমি মনে মনে ভাবছিলাম যে সে হচ্ছে লাইসেন্সি। তাহলে সবাই অ্যাডভার্স পজিশনটাকে আটকানোর চেষ্টা করবে ইমপ্লয়েড লাইসেন্স থিওরি দিয়ে। এই জন্য কোর্ট বলছে ইমপ্লয়েড লাইসেন্স থিওরি আমরা অ্যাকসেপ্ট করব না। তুমি যদি জমিটা কোনো একটা রিজার্ভ পারপাসে রেখে দাও, রিজার্ভ তোমার কোনো পারপাস থাকে, তুমি যদি ল্যান্ডটা কোনো রিজার্ভ করে রাখো ফর এ পার্টিকুলার পারপাস, যখনই কেউ ঢুকবে তুমি তাকে হয় বের করে দিবা, অথবা তার কাছ থেকে অ্যাকনোলেজমেন্ট আদায় করবা, অথবা তাকে লাইসেন্স দিয়ে দিবা, অথবা তার বিরুদ্ধে কোর্টে মামলা করবা। এই চারটা যদি তুমি না করো, ইউ ক্যানট রিলাই অন ইমপ্লয়েড লাইসেন্স থিওরি। ইমপ্লয়েড লাইসেন্স থিওরি আমরা গ্রহণ করব না। এটা মিস্টেকেনলি চলে আসছিল লি ভার্সেস জ্যাক কেসে, বাট এটা পরবর্তীতে ওভার রুলড হয়ে গেছে, ওভার রুলড লি ভার্সেস জ্যাক কেস। ক্লিয়ার? তাহলে এটা আরেকটা ইস্যু চলে গেল আমাদের এখানে। 6 নম্বর পয়েন্ট, intention to possess can still exist even if the claimant would have been prepared to accept permission to use the land had it been offered, or even if he would have quitted possession if required. তাহলে এটা তো আমরা অলরেডি দেখে আসছি, এবং এটার জন্য আমাদের কেসের নাম হচ্ছে, যে একটু আগে আমরা একটা কেস দেখেছিলাম, এই কেসটা সেকেন্ড পেজে ছিল কেসটা, এটার নাম হচ্ছে ল্যাম্বেথ অ্যান্ড ব্ল্যাকবার্ন, আছে আমাদের এখানেও দেওয়া আছে, ল্যাম্বেথ অ্যান্ড ব্ল্যাকবার্ন, ল্যাম্বেথ অ্যান্ড ব্ল্যাকবার্ন। ল্যাম্বেথ অ্যান্ড ব্ল্যাকবার্ন কেসে বলতেছে এস যদি ওয়েল ল্যান্ডে ঢুকে যায়, এস যদি ওয়েল ল্যান্ডে ঢুকে যায় হচ্ছে ইন 2005, আর এস এর যদি মাথায় জিনিসটা থাকে যে আচ্ছা দেখি তো এই জমির মালিককে, আমি তো জানি না হু ইজ দ্য ওনার, আচ্ছা যদি মালিক আসে ওনার সাথে আমি কথা বলবো, উনি কি লাইসেন্স বা লিজ দিবে কিনা, দিলে কত টাকায় দিবে,
এই যে অ্যাসের মাথায় কিন্তু এই জিনিসগুলো আছে, কিন্তু অ্যাসের মাথায় এটাও আছে যে এই জমিটা আমি দখল ছাড়বো না, যেই আসুক কাউকে আমি ঢুকতে দিব না। কোর্ট বলছে এটাই তো চাই, এটাই তো থাকতে হবে, এটাই থাকলে অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। তার মানে অ্যাস যদি জেনেও থাকে এই জমির মালিক একজন আছে, কোনো সমস্যা নাই, ইন্টেনশন টু পজেস প্রুফ করা যাবে। অ্যাসের মাথায় যদি এটা থাকে যে কেউ এসে, ওনার যদি এসে বলে যে এখানে আমার, আমি ভাড়া দিলে তোমাকে থাকতে দিব, নাহলে কিন্তু দিব না, আসেন আপনি নেগোসিয়েশন করেন কত টাকা ভাড়া। আমি, তার মাথায় এটাও ছিল যে দেখা যাক যদি কম টাকা ভাড়া হয় ভাড়া নিব। ঠিক আছে, তার মানে এটা না যে তার অ্যাডভার্স পজিশনের ইন্টেনশন নাই, স্টিল ইন্টেনশন টু পজেস হয়ে যাবে। কোনটা ড্যামেজিং হবে? ড্যামেজিং হবে হচ্ছে যে যদি আমাদের এস এর কাছে এটা মনে হয়, দুইটা সিচুয়েশন আমি এঁকে দিছিলাম, এটাও গ্রুপে দিয়ে দিব এখানে, যে দুইটা সিচুয়েশন, এটা মনে হয় যে ইয়েতে আঁকা আছে সম্ভবত, দুইটা সিচুয়েশন, যে দুইটা সিচুয়েশনে ইন্টেনশনটা মাইনাস হয়ে যাবে। দুইটা সিচুয়েশন হচ্ছে, একটা সিচুয়েশন যে আমাকে সে এক্সপ্রেস অথবা ইমপ্লয়েড লাইসেন্স দিয়ে দিছে, অথবা আমি বিলিভ করছি যে আমি তার অনুমতি সহকারে আছি, তাহলে তার অ্যাডভার্স পজিশন হবে না। যে তুমি তো ভাই, হয় তুমি, তোমাকে এক্সপ্রেসলি লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেছে, তুমি ইউ আর এক্সপ্রেস লাইসেন্সি, অথবা ইউ বিলিভড দ্যাট ইউ আর এ লাইসেন্সি, তাহলে আর অ্যাডভার্স পজিশন এখানে হবে না। এটার জন্য কেসের নাম হচ্ছে ক্লোজ অ্যান্ড ওয়াল্টার্স কেসটা, যে বিলিভ দ্যাট ল্যান্ড ইজ কারেন্টলি পজেসড বাই দ্য পারমিশন অফ দ্য ওনার ইজ ফেটাল। এটা মারাত্মক, এটা তোমার অ্যাডভার্স পজিশনের ক্লেমটাকে পুরোপুরিভাবে ডেস্ট্রয় করে দিবে। কিন্তু আমার যদি জানা থাকে যে এই জমির তো মালিক থাকবেই, জমি যেহেতু আছে কোনো না কোনো মালিক থাকবেই, এটা আমার ইন্টেনশন টু পজেসের জন্য হার্মফুল না। জমির যদি মালিক থাকে সে তো আমাকে উচ্ছেদ করতে আসবে, আসুক, কথা কথা বলবো। জমির মালিক এসে তো লাইসেন্স দেওয়ার কথা বলতে পারে, আসুক, লাইসেন্সের ব্যাপারে কথা বলবো, লিজের ব্যাপারে কথা বলবো। এখানে এটা তার ইন্টেনশন টু পজেসের জন্য ড্যামেজিং হবে না। কিন্তু যদি আমি অ্যাকনোলেজমেন্ট করে ফেলি, এবং অ্যাকনোলেজমেন্টটা যদি রিটেন হয়, আমি স্বীকার করে ফেলছি যে মালিক আসছে, হ্যাঁ 2005 থেকে আমি জমি অ্যাডভার্স পজিশনে ছিলাম, 2015 হয়ে গেছে, এখন মালিক আসছে, আরো 2 বছর গেলে অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। 2015 সালে আমি ইন রাইটিং সিগনেচার করে আমি অ্যাকনোলেজমেন্ট করে নিচ্ছি, আমি স্বীকৃতি দিয়ে দিয়েছি। ঠিক আছে, অ্যাকনোলেজমেন্ট করে ফেললাম। অ্যাকনোলেজমেন্ট দুইভাবে করতে পারে, অ্যাকনোলেজমেন্ট চিঠির মধ্যে সাইন করে দিতে পারে যে আপনি মালিক, আমি হচ্ছে গিয়ে লাইসেন্সি, অথবা মালিক এসে বলল যে এই জমির ভাড়া তো হচ্ছে গিয়ে 500 পাউন্ড, তুমি তো এতদিন দাও না, এখন দিতে হবে। 2015 সালে জানুয়ারি মাসে সে 500 পাউন্ড দিয়ে দিছে, এই যে টাকাটা দিয়ে দিল, অ্যাকনোলেজমেন্ট হয়ে যাবে। অ্যাকনোলেজমেন্ট হতে পারে হচ্ছে বাই পেমেন্ট, অথবা অ্যাকনোলেজমেন্ট হতে পারে হচ্ছে বাই রাইটিং। আমি পেমেন্ট দিয়ে দিলাম, তার মানে অ্যাকনোলেজমেন্ট কিন্তু হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি আবার পরে আমার মাইন্ড চেঞ্জ করি, 2-3 মাস ভাড়া দেওয়ার পর বা অ্যাকনোলেজমেন্ট, রাইটিং অ্যাকনোলেজমেন্ট করার পর, তাহলে আবার নতুন করে ক্লক স্টার্ট হবে। আর একবার যদি 12 বছর পার হয়ে যায়, 2005 থেকে আমি থেকে গেছি 2017 সালে, এখন 18 সালে আমি রিটেন অ্যাকনোলেজমেন্ট করলাম, বা 18 সালে তাকে আমি ভাড়া দিলাম, সমস্যা নাই, আমি বলতে পারবো যে আমার তো অ্যাডভার্স পজিশন 12 বছর আগেই হয়ে গেছিল। তাহলে এই অ্যাকনোলেজমেন্টের কোনো গুরুত্ব আইনের চোখে থাকবে না। কোর্টে গিয়ে এসে বলবে যে আমি তো 5 থেকে 17 সাল পর্যন্ত অ্যাডভার্স পজেসর হিসেবে ছিলাম। তাহলে অ্যাকনোলেজমেন্টটা হতে হবে ইন রাইটিং, আর অ্যাকনোলেজমেন্ট আফটার 12 ইয়ার্স ইজ ইরেলিভেন্ট। কেসের নাম হচ্ছে মিচেল অ্যান্ড ওয়াটকিনসন। আর অফিলিও অ্যান্ড বুসার্ট কেসে বলতেছে যে আমি 2005 থেকে ছিলাম হচ্ছে ইন অ্যাডভার্স পজিশন, এখন 2013 সালে হঠাৎ করে উনি এসে হাজির হয়েছে, হাজির হয়ে বলতেছে যে জমিটা তো আমার, আপনি তো অ্যাডভার্স পজেসর, এখন আপনি এটা স্বীকার করে নেন, বা আপনি আমাকে, আপনাকে আমি লিজ দিব বা লাইসেন্স দিব 50% ডিসকাউন্টে, আপনি লাইসেন্স অথবা লিজ নিয়ে নেন, আপনার লাইসেন্স ফি দিবেন 50% ডিসকাউন্ট। তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা, মানে অ্যাকনোলেজমেন্ট চাইছিল, কিন্তু উনি অ্যাকনোলেজমেন্ট দেয় নাই, না দিয়ে স্কোয়াটার বলছে যে উইদাউট প্রিজুডিস একটা চিঠি পাঠাইছে। উইদাউট প্রিজুডিস বলতেছে যে উপরে লেখছে উইদাউট প্রিজুডিস, মানে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে,
কিন্তু আমার চিঠিটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট না, উপরে লিখে দিছে উইদাউট প্রিজুডিস, লিখে আবার সাইন করছে, বলতেছে 50% লাইসেন্স ফি না, আমি আপনাকে মাত্র 20% ফি দিতে চাই, কি বলেন, রাজি আছেন কিনা? কোর্ট বলছে যে যদি উইদাউট প্রিজুডিস কথাটা না লেখা থাকতো এটা অ্যাকনোলেজমেন্ট হয়ে যেত। উইদাউট প্রিজুডিস কথা লেখা মানে হলো যে আমাদের কথাবার্তার মধ্যে এই চিঠিটার কোনো এফেক্ট থাকবে না, তার মানে এই চিঠিটা অ্যাকনোলেজমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে এই কথাটা যদি না লেখা থাকতো, অফিলিও ভার্সেস বুসার্ট বসার্ট কেসে বলতেছে যে এটা অ্যাকনোলেজমেন্ট হয়ে যেত। তাহলে এই এই মানে স্লাইড থেকে আমরা 3টা পয়েন্ট পাচ্ছি, তোমাদের সামনে যদি স্লাইডটা থাকে। একটা পয়েন্ট হচ্ছে অ্যাকনোলেজমেন্ট হতে হবে ইন রাইটিং, সেকশন 29 এবং 30 অফ লিমিটেশন অ্যাক্ট 1980। অ্যাকনোলেজমেন্ট করে ফেললে আর অ্যাডভার্স পজিশন হবে না, বাট অ্যাকনোলেজমেন্ট যদি 12 বছর পরে করে এটার কোনো আর মানে আইনগত তোমার কনসিকুয়েন্স থাকবে না। আর যদি আমি চিঠির উপরে লিখে দিই উইদাউট প্রিজুডিস, এটাকে অ্যাকনোলেজমেন্ট হিসেবে গ্রহণ করা হবে না। 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যদি আমাদের ওনার যদি স্কোয়াটারকে লাইসেন্স দেয় বা সে যদি হয় হচ্ছে গিয়ে তার কোনো রিলেটিভ, কোনো ফ্রেন্ড, হ্যাঁ, পারমিশন নিয়ে যদি থাকে কখনোই অ্যাডভার্স পজিশন হবে না। কিন্তু যদি পারমিশন দিয়েছিল হচ্ছে ফর 2 ইয়ার্স, 1990 সাল থেকে 1992 সাল পর্যন্ত, পারমিশনের পরে যদি সে জমিতে থেকে যায় তাহলে টাইমটা কাউন্ট হবে হচ্ছে ফ্রম 1992, 1990 থেকে কাউন্ট হবে না। তাহলে একজন লাইসেন্সি স্কোয়াটার হতে পারে, লাইসেন্সি ক্যান বিকাম স্কোয়াটার। একজন টিনেন্ট মানে যে হচ্ছে গিয়ে লিজি, সে হতে পারে হচ্ছে স্কোয়াটার। কিভাবে? যখন লিজ অথবা লাইসেন্সের পরবর্তী সময়ে সে থেকে যাবে তখন সে স্কোয়াটার হয়ে যেতে পারে, ঠিক আছে? বাট লিজ অথবা লাইসেন্সের সময়কালীন পর্যন্ত সে স্কোয়াটার হবে না। আচ্ছা, এখন এই দুইটা কেস এক্সামের সময় আসে, এক্সাম ইস্যু, বিপি প্রপার্টিজ এন্ড বাকলার স্মিথ ভার্সেস মলিনক্স। এই দুইটা কেসের প্রিন্সিপালটা কি? আমরা প্রায় শেষের দিকে। এই দুইটা কেসের প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যায় যে ওনার একটা ঝামেলায় পড়ে যায় যে তার জমির মধ্যে একজন ঢুকে গেছে 1975 সালে, তার জমিতে কেউ ঢুকে গেছে। এখন সে দেখতেছে হচ্ছে যে 1982-তে যে অলরেডি আমার 7 বছর শেষ অ্যাডভার্স পজিশনে, আর কয়েক বছর গেলেই স্কোয়াটার মালিকানা ক্লেম করবে। তখন ও ও যেটা করলো, তার লয়ারের সাথে কথা বললো যে কি করা যায়, আমার জমির মধ্যে একটা মহিলা ঢুকে গেছে, ওর নাম হচ্ছে মিসেস বাকলার। বিপি প্রপার্টিজ চিন্তিত, তারা হচ্ছে জমির মালিক, ওনার, আর মিসেস বাকলার হচ্ছে তাদের স্কোয়াটার। ওনারে বের করতে পারতেছে না, এবং যদি বৃদ্ধ মানুষ বের করতে যায়, ওনার যদি কোনো ইনজুরি হয় তাহলে আরেক বিপদের মধ্যে পড়বে। তখন লয়ার অ্যাডভাইস করলো তাহলে একটা কাজ করেন, তাকে আপনারা লাইসেন্স দিয়ে দেন। তখন ওনার একটা লাইসেন্স পাঠাই দিল যে আপনি জমিতে যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারবেন, আপনার মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন, কোনো টাকা পয়সা কিছুই দেওয়া লাগবে না, ফ্রি। লাইসেন্স পাঠাই দিচ্ছে, চিঠি পাঠাই দিচ্ছে। মিসেস বাকলার চিঠি ছিঁড়ে ফেলছে, পরেও নাই, বুঝতে পারছে বিপি প্রপার্টিজ থেকে যেহেতু আসছে এটা মনে হয় এরকম জাতীয় কিছু হবে। এখন 1987-এ উনি ক্লেম করতেছে অ্যাডভার্স পজিশন। এখানে কি অ্যাডভার্স পজিশন হবে কিনা? মিসেস বাকলারের কথা হচ্ছে বিপি প্রপার্টিজ তো লাইসেন্স দিছে, এটা তো ইউনিল্যাটারাল, আমি তো এটার সাথে এগ্রি করিনি, তাহলে তো অ্যাডভার্স পজিশন হবে না। কিন্তু বিপি প্রপার্টিজের লয়ার বলতেছে আপনি তো এগ্রিও করেন নাই, আবার আপনি তো ডিসএগ্রিও করেন নাই, আপনি তো রাজি হন নাই আবার রাজি হয়েছেন এরকমও কিছু না, আপনি তো প্রতিবাদ করেন নাই। তাহলে যেহেতু আপনি প্রতিবাদ করেন নাই, তার মানে এই লাইসেন্স ভ্যালিড লাইসেন্স হবে এবং অ্যাডভার্স পজিশন হবে না। তাহলে যদি ওনার স্কোয়াটারকে লাইসেন্স দিয়ে দেয়, অনুমতি দিয়ে দেয়, এবং অনুমতিটার জন্য স্কোয়াটার যদি কোনো প্রতিবাদ না করে, এগ্রিও করে নাই ডিসএগ্রিও করে নাই, তাহলে ধরে নিতে হবে যে এটা লাইসেন্স হয়ে গেছে, ইট উইল বি লাইসেন্স। আর যদি এটা লাইসেন্স হয়ে যায়, লাইসেন্স থাকলে তো অ্যাডভার্স পজিশন হবে না।
তাহলে এই যে ইংল্যান্ডের কোর্টের যে জাজমেন্ট বিপি প্রপার্টিজ এন্ড বাকলার, এটাকে প্রিভি কাউন্সিল অ্যাপ্লাই করছে হচ্ছে ইন দ্য কেস অফ স্মিথ অ্যান্ড মলিনক্স। স্মিথ অ্যান্ড মলিনক্স কেসেও কোর্ট বলে দিয়েছে যে ইউনিল্যাটারাল লাইসেন্স উইল বি সাফিসিয়েন্ট, unilateral license will be sufficient, unilateral license will be sufficient। তবে একটা উপায় আছে, সেটা হচ্ছে যে সে যদি লাইসেন্স দিয়ে থাকে কিন্তু আমি যদি লাইসেন্স এক্সিড করি, আমি যদি তার লাইসেন্সটা রিজেক্ট করে দিই, আমি যদি বলি যে না আমার এই লাইসেন্সটা লাগবে না, ঠিক আছে, যে সে যদি এটার প্রতিবাদ করে, যে দ্য পজেসর মেক ইট ক্লিয়ার দ্যাট সাচ আনওয়ান্টেড পারমিশন ইজ রিজেক্টেড, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভার্স পজিশন কন্টিনিউ হতে পারে। ঠিক আছে, যে যদি এরকম হইতো যে বিপি প্রপার্টিজকে লাইসেন্স পাঠাইছিল, বিপি প্রপার্টি যদি বলতো যে না আমার লাইসেন্স লাগবে না, আমি অ্যাডভার্স পজেসর, আমি আপনার জমি দখল করে আছে আরেকটু বেশি দখল করে থাকবো, আরেকটু বেশি জায়গা দখল করে থাকবো, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভার্স পজিশনটা কন্টিনিউ হতে পারে। বাট কিছুই যদি না বলে সে যদি চুপচাপ থাকে, তাহলে ধরে নিতে হবে যেটা লাইসেন্স হয়ে গেছে। এগ্রি করলে তো শেষই, অ্যাডভার্স পজিশন হবেই না। আর যদি ডিসএগ্রি না করে থাকে মনে মনে বা চিঠি ছিঁড়ে ফেলে, লাইসেন্স হয়ে যাবে। একমাত্র যদি সে প্রতিবাদ করে যে না আমি আপনার লাইসেন্স গ্রহণ করলাম না, তাহলে অ্যাডভার্স পজিশনের ক্লকটা সে স্টপ করতে পারে। তাহলে পাই এন্ড মিচেল কেসের আরেকটা প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে যে আমরা তো একটু আগেই দেখে আসছি যে স্কোয়াটার, মানে তোমার একটা টিনেন্ট স্কোয়াটার হতে পারে, কখন টিনেন্ট স্কোয়াটার হবে, আবার কখন একজন লাইসেন্সি স্কোয়াটার হবে, কখন হবে? কানিস, জান্নাত, কখন একজন লাইসেন্সি বা টিনেন্ট স্কোয়াটার হতে পারে? না, আমি স্ক্রিন শেয়ারের কিছু করি নাই। হ্যাঁ, তাহলে এখানে টিনেন্ট আবার স্কোয়াটার কখন হয়ে যাবে? যখন লাইসেন্সের টাইমটা শেষ হবে। তাহলে হোয়েন লিজ এন্ডস, লিজের শেষ হওয়ার পরেও যদি সে থাকে। হ্যাঁ, এক্সিলেন্ট, হ্যাঁ হ্যাঁ, হোয়েন লাইসেন্স এন্ডস। আর আরেকটা পয়েন্ট অনেক সময় পরীক্ষায় আসে, শেয়ারিং পজিশন, মানে একটা লোক যদি অনেকজনকে নিয়ে থাকে জমির মধ্যে, চাবিও শেয়ার করে। হ্যাঁ, যে তোমার ব্যাটারসি লিমিটেড কেসে যেটা হয়েছিল যে এক্স একটা জমিতে থাকে, সে আবার ওয়াইকে চাবিও দিয়ে রাখছে, এখানে তো অ্যাডভার্স পজিশন হবে না। কারণ কি, যে তুমি তো আরেকজনের সাথে শেয়ারিং করে আসো, ইউ ডিড নট হ্যাভ দ্য ইন্টেনশন টু এক্সক্লুড অল আদার্স। শেয়ারিং পজিশন উইথ মেনি ইজ নট সাফিসিয়েন্ট। ঠিক আছে। আর রাশিদ এন্ড নাসরুল্লাহ যে কেসটা, এই কেসটাতে যেটা বলতেছে সেটা হচ্ছে যে এটা আমরা মানে এটা আমরা লেটার সিচুয়েশনে দেখবো, এটা এই মুহূর্তে এক্সপ্লেন না করে এটা এটা একটু খেয়াল রাখো যে ইয়ের মধ্যে, স্লাইডের মধ্যে এটা আমরা রিলিভেন্ট জায়গাতে, সামনে আরেকটা রিলিভেন্ট ইয়েতে আছে, ওখানে আমরা এটা এই পয়েন্ট আমরা দেখে নিব। তাহলে ইন্টেনশন টু পজেসের জন্য আমাদের তো কেস আমরা দেখলাম, বেটার সি কেসটা, ইট ওয়াজ হেল্ড দ্যাট অ্যালাউইং অ্যাক্সেস ফর আদার্স শোড দ্যাট হি ল্যাক ইন্টেনশন টু পজেস। পূর্বিক অ্যান্ড হেকনি কেসে তোমার সে একটা পুরানো একটা বিল্ডিং, হ্যাঁ, এটা সে মোটামুটি রেস্টুরেন্ট টাইপের, পাব টাইপের সে করে ফেলছে, সে জিনিসপত্র রাখার জন্য জায়গা করছে, মানে এটা যুদ্ধের সময় ভেঙে গেছিল জায়গাটা, তো সে এটাকে পুরোপুরি তোমার টারপলিন, হ্যাঁ, সিলিং ডোর টোর করে টোরে একদম নিজের জন্য ব্যবহার করতেছে, দরজা লকও লাগাই দিছে, প্যাডলক 2টা তালা লাগাইছে চেইন দিয়ে। কোর্ট বলছে এটা তো প্রুফ করে তার ইন্টেনশন টু পজেস।
আর তার মাথায় ছিল যে লোকাল অথরিটি যদি আমার কাছে বেশি এসে ঝামেলা করে, ভাড়া দরকার হলে দিয়ে দিব। তা আসলে তো ভাড়া তো দেয় নাই। তাহলে উইলিংনেস টু পে উইল নট আন্ডারমাইন ইন্টেনশন টু পজেস। এটা তো আমরা পাই ভার্সেস গ্রাহাম কেস থেকে দেখে আসছি। খালি ২ টা ক্ষেত্রে ড্যামেজিং হয়ে যাবে। আমাকে যদি লাইসেন্স দিয়ে দেয় অথবা আমি যদি ভাবি আমাকে লাইসেন্স দেওয়া হইছে, অথবা আমি যদি রিটেন অ্যাকনোলেজমেন্ট করে ফেলি, আমি যদি ভাড়া দিয়ে দেই, হ্যাঁ? তখন আমার জন্য ড্যামেজিং হয়ে যাবে। এছাড়া ইন্টেনশন টু পজেস প্রুফ করা যাবে। পল মেন্ডোজা কেসে আমাদের ক্লেইমেন্ট তোমার তার বোটটা নোঙ্গর করে রাখতো আরকি। মানে সে এটাকে মুরিং করে রাখতো, মুরিং করতো বোটটাকে। এখন সে অনেক বছর মুরিং করছে এখানে ১৫ বছর। সে বলতেছে এই জায়গাটা আমার। কোর্ট বলছে না, না এটা তো হবে না। তুমি একবার এখানে মুরিং করো, একবার এখানে মুরিং করো, একবার এখানে করো। কোন সময় কোন জায়গায় মুরিং করো ইট ইজ নট সাফিসিয়েন্ট যে এখানে ইন্টেনশন টু পজেস। তুমি ফ্যাকচুয়াল পজেশনও ছিল না, ইন্টেনশন টু পজেসও হবে না। যে দ্য অ্যাক্ট অফ সিম্পল মুরিং মানে নোঙ্গর করে রাখা was insufficient to prove actual possession of the intention to possess. বাট যদি একটানা ১২ বছর এক জায়গায় রেখে দেয় বা অন্য জায়গায় মানে বোট চলে গেলে আবার এখানে এনেই রাখে, হ্যাঁ, তাহলে হয়তো হইতে পারত। কিন্তু একেক সময় আমি একেক জায়গায় মুরিং করি, এটা সাফিসিয়েন্ট হবে না একটা পোর্টের একটা অংশের অ্যাডভার্স পজিশন করে ফেলা। তারপরে প্যালফ্রি অ্যান্ড উইলসন কেসে আমি যদি বাউন্ডারি করে দেই, প্লাস্টার করে রং করে দেই, আরেকজনের জমির অংশ নিয়ে নেই, তাহলে হয়ে যাবে ইন্টেনশন টু পজেস। হোয়াইট কেসে বলতেছে আমি যদি গেট দিয়ে আরেকজনের জায়গার এতটুকু অংশ নিয়ে ফেলি, বাট গেটটা যদি আমি ওপেন করে রাখি আর গেট দিয়ে যদি এখানে এ বি সি ঢুকে যায়, আমি তাদেরকে বাধা না দেই, তাহলে তো এখানে অ্যাডভার্স পজিশন হবে না, কারণ এটা তো সবার জন্য ওপেন থাকলো জায়গাটা। তাহলে আমি গেট দিয়েছিলাম কিন্তু আমি তো গেটটা লক করি নাই, তার মানে এখানে তার ইন্টেনশন টু পজেসটা প্রুফ করা যাবে না। আচ্ছা, তাহলে আরেকটা পয়েন্ট আমরা জাস্ট দেখে আজকে কমপ্লিট করে ফেলি, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম। ঠিক আছে, আমরা আর ৫ মিনিট দেখে এটা আমরা কমপ্লিট করে ফেলি। মনে হয় অনেক জায়গায় ৮:১০ থেকে নামাজ বা অনেক জায়গায় ৮:৩০ থেকে সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম। কারণ আমাদের এই কোয়েশ্চেনটা আমাদের সলভ করতে পারলে বেস্ট হতো। খুবই চ্যালেঞ্জিং একটা কোয়েশ্চেন যেটা আমরা শুরু করেছিলাম। হ্যাঁ, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। আয়েশা, এলেন এবং হচ্ছে গিয়ে টড, খুবই ভালো একটা কোয়েশ্চেন এবং এটার আমি কি কি কেসেস দিতে হবে সেটাও আমি মেনশন করছি এবং তোমার কিভাবে তুমি অ্যান্সারটা করবা, হ্যাঁ, পুরোপুরিভাবে এটা করে দেওয়া আছে। আজকে এটা মনে হয় না সলভ করতে পারবো, আমরা একটা এক্সট্রা ক্লাস দিয়ে আমরা এটা অবশ্যই সলভিং করব। তাহলে আমাদের অ্যাডভার্স পজিশনের জন্য লাস্ট এলিমেন্টটা হচ্ছে সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম। আমাদের ক্লেইমেন্ট যদি দেখাই ফেলতে পারে যে আমি জমির ফ্যাকচুয়াল পজিশনে ছিলাম এবং আমার ইন্টেনশন টু পজেস ছিল, তাহলে ৩ নাম্বার এলিমেন্ট হচ্ছে সে শুধু দেখাবে যে সে কতদিনের জন্য জমির মধ্যে ছিল। সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইমের জন্য তাকে জমিতে থাকতে হবে। সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম, সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইমটা কত দিনের হবে এটা পুরোপুরি ডিপেন্ড করবে যে ল্যান্ডের নেচারের উপরে। ল্যান্ডটা কোন ধরনের ল্যান্ড। ল্যান্ড যদি এটা হয় হচ্ছে আনরেজিস্টার্ড ল্যান্ড, তাহলে এখানে অ্যাপ্লাই করবে লিমিটেশন অ্যাক্ট 1980, এখানে বলতেছে ১২ বছর থাকলেই চলবে। আর যদি এটা রেজিস্টার্ড ল্যান্ড হয় এবং আমি যদি অ্যাডভার্স পজিশনটা ক্লেইম করি এবং আমার ১২ বছর কমপ্লিট হয়ে গেছে, 12 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, কখন? ১৩ই অক্টোবর ২০০৩ এর আগে। ঠিক আছে, ১৩ই অক্টোবর ২০০৩ এর আগে আমার ১২ বছর কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে অ্যাপ্লাই করবে এলআরএ 1925। আর ১৩ই অক্টোবর ২০০৩ এর আগে যদি আমার ১২ বছর কমপ্লিট হতে হয়, তাহলে অ্যাডভার্স পজিশনটা শুরু হইতে হবে ১২ই অক্টোবর ১৯৯১ সাল থেকে। না হলে তো এখানে ১৩ বছর কমপ্লিট মানে ১২ বছর কমপ্লিট হবে না। তাহলে ১২ বছর কমপ্লিট হওয়ার জন্য আমার শুরু হতে হবে ১২ই অক্টোবর ১৯৯১ সাল থেকে। তাহলে অ্যাডভার্স পজিশনটা কমপ্লিট হয়ে যাবে হচ্ছে ১৩ই অক্টোবর ২০০৩ এর আগে। তাহলে আমার যদি অ্যাডভার্স পজিশনটা এই তারিখের ১২ অক্টোবর ১৯৯১ সালের
এই ডেট অথবা তার আগে থেকে অ্যাডভার্স পজিশন শুরু হয়, অন অর বিফোর এই তারিখ থেকে যদি আমার অ্যাডভার্স পজিশনটা শুরু হয়, তাহলে আমার এখানে অ্যাপ্লাই করবে হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 1925। কিন্তু যদি কোনো কারণে অ্যাডভার্স পজিশনটা শুরু হয় হচ্ছে 13ই অক্টোবর 1991 সাল থেকে, অথবা আফটার, অন অর আফটার, তাহলে তো এখানে কোনোভাবেই 12 বছর শেষ হবে না হচ্ছে 13ই অক্টোবর 2003। তাহলে সেক্ষেত্রে অবশ্যই 13ই অক্টোবর 2003 ক্রস করে যাবে। আর 13ই অক্টোবর 2003 ক্রস করে গেলেই এখানে অ্যাপ্লাই করবে হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 2002। মানে এই একটা কার্যকর হয়েছে হচ্ছে গিয়ে 13ই অক্টোবর 2003 সাল থেকে। এই জন্য এই ডেটটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষার সময় তুমি কিভাবে খেয়াল রাখবে? আনরেজিস্টার্ড ল্যান্ড হলে সোজা কথা লিমিটেশন অ্যাক্ট 1980। আর এই এলআরএ 1925 অ্যাপ্লাই হবে নাকি না এলআরএ 2002 অ্যাপ্লাই হবে, এটার ক্ষেত্রে তুমি খেয়াল রাখবা যে যদি অ্যাডভার্স পজিশনটা শুরু হয় 12ই অক্টোবর 1991 সালের আগে, বিফোর, তাহলে তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে এলআরএ 1925। আর অ্যাডভার্স পজিশন যদি শুরু হয় হচ্ছে তোমার 12ই অক্টোবরের পরে, আফটার, তাহলে এখানে হচ্ছে অ্যাডভার্স পজিশন স্টার্টেড, কবে স্টার্ট হয়েছে, স্টার্টের ডেটটা মনে রাখলে তোমার জন্য সহজ হবে। 12ই অক্টোবর 1991 সালের আগে যদি শুরু হয় তাহলে এলআরএ 1925, আর আফটারে যদি শুরু হয় তাহলে এলআরএ 2002। তাহলে তোমার পরীক্ষার সময় মাথায় ক্লিক করবে হচ্ছে 12ই অক্টোবর 1991, যে অ্যাডভার্স পজিশন যদি এই ডেটের আগে শুরু হয়ে থাকে তাহলে আমি এখানে 1925 সালের আইন অ্যাপ্লাই করব। আর যদি অ্যাডভার্স পজিশনটা 12ই অক্টোবরের পরের ডেট মানে 13ই অক্টোবর থেকে শুরু হয়, 13ই অক্টোবর 1991 সাল থেকে শুরু হয়, তখন এখানে অ্যাপ্লাই হবে হচ্ছে এলআরএ 1925। মানে আফটার যদি হয় তাহলে হচ্ছে এলআরএ 2002। বুঝতে কোনো সমস্যা আছে কিনা কারো? যে কখন অ্যাপ্লাই হবে হচ্ছে এলআরএ 2002 আর কখন অ্যাপ্লাই হবে এলআরএ 1925? আনরেজিস্টার্ড ল্যান্ডের জন্য হচ্ছে লিমিটেশন অ্যাক্ট, আর রেজিস্টার্ড ল্যান্ডের জন্য আমাদের কি ডেট হচ্ছে 12ই অক্টোবর 1991। 1991 এর আগে যদি হয় অন অর বিফোর এলআই 1925। আর 12ই অক্টোবরের পরের ডেট মানে 13ই অক্টোবর থেকে যদি শুরু হয়, 13ই অক্টোবর থেকে যদি শুরু হয় তাহলে এখানে অ্যাপ্লাই করবে হচ্ছে এলআরএ 2002। এই হচ্ছে আমাদের দুইটা ডেট। তাহলে আনরেজিস্টার্ড ল্যান্ডের শুধু লটা আমরা আজকে দেখে ফেলি। 1 মিনিট। আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে হচ্ছে সেকশন 15। সেকশন 15 বলতেছে যদি কেউ আনরেজিস্টার্ড ল্যান্ডের অ্যাডভার্স পজিশন করতে চায়, এই এই আইনটা হচ্ছে এরকম যে 15 বছর সময় থাকবে হচ্ছে ওনারের তার জমিটাকে, সরি সেকশন 15-এ বলতেছে 12 বছর সময় থাকবে হচ্ছে ওনারের তার জমিটা রিকভার করার জন্য। তাহলে এস এর ল্যান্ডে যদি ঢুকে হচ্ছে ইন 2009, তাহলে 12 বছর সময় আছে 2021 পর্যন্ত, এর মধ্যে ওকে অ্যাকশন আনতে হবে, 12 বছর সময় আছে। আর 12 বছর যদি পার হয়ে যায় তখন চলে আসবে সেকশন 17। 12 বছর চলে আসলে তুমি আর মামলা করতে পারবা না। এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্টে 1980। দুইটা সেকশন। তাহলে যদি কারো জমিতে কেউ ঢুকে যায় আর জমিটা যদি হয় হচ্ছে আনরেজিস্টার্ড ল্যান্ড, জমিটা রেজিস্ট্রেশন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে নাই, জমিটার কোনো তথ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে নাই, এরকম জমি ইংল্যান্ডে 1% জমি এখন আনরেজিস্টার্ড অবস্থায় আছে, এরকম যদি জমি হয়ে থাকে তাহলে ও এর কাছে সময় দিচ্ছে 12 বছরের, তুমি 12 বছরের মধ্যে এটা দখল তুমি পুনরুদ্ধার করো। 12 ইয়ার্স টাইমটা কাউন্ট হবে যেদিন থেকে অ্যাজ ঢুকছে সেদিন থেকে। আর 12 বছরের পরে হয়ে গেলে তুমি আর কোনো মামলা করতে পারবা না, তোমার জমিটা চলে যাবে হচ্ছে ও এর নামে।
আর সরকারি জমি হলে এখানে 60 বছর লাগবে, বাট এটা এখানে আমাদের তোমার সরকারি জমি যদি ফোরশোর হয় 60 বছর, আর এমনি অন্যান্য ক্রাউন প্রপার্টি হলে 30 বছর, বাট এটা আমাদের পরীক্ষায় আসে না। ঠিক আছে, ক্রাউন প্রপার্টি যদি হয় এটা 30 বছর, আর যদি ফোরশোর হয় 60 বছর, বাট এটা আমাদের পরীক্ষার সময় আসে না, নট ইম্পর্টেন্ট। তাহলে আনরেজিস্টার্ড ল্যান্ডের জন্য সময় থাকতেছে হচ্ছে 12 ইয়ার্স। আফটার দ্য পিরিয়ড অফ 12 ইয়ার্স দ্য পেপার টাইটেল ওনার উইল বি এক্সটিংগুইশড। ধরে নেওয়া হবে যে তোমার আর কোনো অধিকার নাই, জমিটা চলে যাবে হচ্ছে কার নামে? জমিটা চলে যাবে হচ্ছে স্কোয়াটারের নামে। তাহলে এখানে স্কোয়াটার রাইটটা পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে পার্লামেন্ট আইন করে বলে দিচ্ছে যে ও তোমার আর কোনো অধিকার নাই। যেহেতু ও এর অধিকার নাই, এখানে সুযোগ পেয়ে যাচ্ছে, এই জন্য এস এখানে মালিক হয়ে যাবে। আগে যেটা হইতো 2002 সালের আগ পর্যন্ত যে নিয়মটা ছিল, সেটা হচ্ছে যে এস চলে যেত হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে, আর ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস তখন এস কে নতুন রেজিস্টার হিসেবে নামটা ঢুকাই ফেলত। এটা ছিল 2002 সালের আগে নিয়ম, খুবই সহজ ছিল। এখন যে নিয়মটা হয়েছে 2002 সালের পরে, এস এখন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে গেলেও ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার বলবে আচ্ছা তুমি আমাকে প্রমাণ দেখাও তো তুমি জমিতে যে এতদিন ছিলা। তখন সে কাগজপত্র দেখাবে যে দেখেন আমি তো 2004 সালে জমিতে ঢুকছি, এই যে দেখেন আমি কোর্টে আসছি 2018 সালে, 14 বছর পরে। 14 বছরের কারেন্ট বিল দেখাবে, 14 বছরের গ্যাস বিল দেখাবে, 14 বছরের সে বিভিন্ন ট্যাক্স দিছে হচ্ছে লোকাল অথরিটিকে, সেগুলা কাগজপত্র দেখাবে। দেখানোর পর তখন আমাদের ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার বলবে যে তোমার এই জমির মধ্যে ছিল হচ্ছে পজেশন, এই জন্য আমরা তোমাকে দিচ্ছি পজেসরি টাইটেল। তোমার জমি তোমার নামেই এখন জমিটা রেজিস্ট্রেশন হবে, আর তুমি পাবা হচ্ছে পজেসরি টাইটেল, দখলের মালিকানা। আর এর এরপরে আরো 12 বছর যদি তুমি থাকো, তখন তোমার কাছে চলে আসবে হচ্ছে ফ্রি হোল্ড টাইটেল। মানে এটাতে কোনো সমস্যা নাই। আমার যদি পজেসরি টাইটেল থাকে, তাহলে কিন্তু আমি জমি বিক্রি টিক্রি সব করতে পারবো। আমি আমার জমি কাউকে গিফট হিসেবেও দিতে পারবো, আমার জমি কাউকে আমি লিজ দিতে পারবো, ট্রাস্ট সবই করতে পারবো। কিন্তু জাস্ট ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে তার থাকবে হচ্ছে পজেসরি টাইটেল, মানে দখল সূত্রে সে মালিক হয়েছে, সে কিন্তু কাউকে টাকা পয়সাও দেয় নাই, কোনো দলিলও সে পায় নাই। তো সেই জন্য সে পাবে পজেসরি টাইটেল, তার 12 বছর পাবে সে হচ্ছে সে ফ্রি হোল্ড টাইটেল। এটা 2002 সালের পরে একটু এক্সট্রা একটা লেয়ার অ্যাড করছে আর কি, কিন্তু 2002 সালের আগে সরাসরি সে ফ্রি হোল্ড টাইটেলই রেজিস্ট্রেশন করে ফেলতে পারত, যে আগে ফ্রি হোল্ড টাইটেলটা ডাইরেক্ট চলে আসতো। কিন্তু এখন একটু নিয়মটা একটু পরিবর্তন করে দিয়েছে। তাহলে এই যে আনরেজিস্টার্ড ল্যান্ড আফটার 2002, তাহলে দ্য অ্যাডভার্স পজেসর ক্যান দেন অ্যাপ্লাই টু দ্য রেজিস্ট্রেশন অ্যাজ ওনার আন্ডার 2002, পজেসরি টাইটেল উইল বি গিভেন। তাকে দেওয়া হবে হচ্ছে দখল সূত্রের মালিকানা, তার নামে জমি রেজিস্ট্রেশন হয়ে যাবে, বাট পজেসরি টাইটেল তার কাছে থাকবে। কিন্তু তার নামে অ্যাবসলিউট টাইটেল আসতে আরো 12 বছর অপেক্ষা করতে হবে। এর মাঝখানে সে মারা গেলে কোনো সমস্যা নাই, উইলে যার নাম থাকবে সে হয়ে যাবে, এটা এখানে বলা আছে। ঠিক আছে, আর অবশ্যই তাকে তোমার এভিডেন্স দেখবে, সে যে জমির দখলে ছিল এগুলোর তো অবশ্যই তারা প্রমাণ প্রমাণ সবকিছু দেখে নিবে, দেখে না তার নামে এটা পজেসরি টাইটেলটা প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপরে তার নামে রেজিস্ট্রেশন করে দিবে হচ্ছে ফ্রি হোল্ড টাইটেল। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্তই দেখে রাখি। ঠিক আছে, আমরা একটা এক্সট্রা ক্লাস করব হচ্ছে অন স্যাটারডে, তো আমরা করে ওই দিন ওই এক্সট্রা ক্লাসে আমরা বাকি অংশটাও দেখে নিব, আর হচ্ছে আমরা ওই অবশ্যই কোশ্চেন সলভিংটা আমরা করে ফেলবো। ঠিক আছে, আর যতটুকু আমরা আজকে পড়লাম অতটুকু আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন? আচ্ছা, আমরা যেই কোয়েশ্চেন সলভিং ক্লাসে যে কোয়েশ্চেনটা সলভ করেছিলাম সেটা রেকর্ডিংটা আমি দিয়ে দিতে বলবো, তাহলে তোমরা যেন অবশ্যই ওই ওই সলভিং গুলো এখন করতে পারো আর কি। ঠিক আছে, এখন বাসায় থেকেও যে সলভিং গুলো প্রচুর পরিমাণে করে ফেলো, তাহলে ভালো হবে। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।